স্বাগত সবাইকে আজকের ব্লগে। আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও শীত এর মধ্যে কিন্তু আমাদেরকে বিদায় জানিয়েছে, তবুও হঠাৎ করে যেন এরকম একটা কুয়াশাচ্ছন্ন দিন পাবো, সত্যি এটা একটু অন্যরকম লাগছে। দেখে কিন্তু মনে হচ্ছে না যে চারিদিকে যেন বিশাল ঠান্ডা আছে, কিন্তু জানেন তো একদমই ঠান্ডা নেই। আমি তো একটা শুধুমাত্র টি শার্ট পরেই বেরিয়ে এসেছি। এই রনকে এখন স্কুল বাসে চাপাবো, তারপরে কিন্তু একটু এর মধ্যেই কিন্তু হেঁটে নেবো। যদিও জানেন তো একদম মনে হচ্ছে যেন ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, কুয়াশাটা এত ঘন, কিন্তু তবুও তার মধ্যে এই সুন্দর ওয়েদারের মধ্যে কিন্তু আজকে হাঁটার লোভ আমি একবারেই সামলাতে পারছি না। রাস্তা যদি এত সুন্দর হয় তাহলে হাঁটার এনার্জিটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। যদিও কিন্তু আজকে তুহিন আমার সঙ্গে নেই, আমি এসেছি আমার মর্নিং ওয়াকের দলবলের সঙ্গে, কিন্তু তার মধ্যে এত সুন্দর, আমি তো যেখানে পাচ্ছি একটু করে দাঁড়িয়ে যাচ্ছি। হয়তো আমার সাঙ্গপাঙ্গদের একটু অসুবিধাই হচ্ছে, ওরা চাইছে হাঁটতে, কিন্তু আমি তো শুধু হাঁটবো না, পুরো লেন্সবন্দি না করে কিন্তু ছাড়বো না। এত সুন্দর চারিদিকটা হয়ে রয়েছে না, নো ডাউট টেক্সাসে আসার পর কিন্তু এই বসন্তই আমার সব থেকে ফেভারিট সিজন হয়ে উঠেছে। বাড়িতে তো ফুলের দেখতেই পাচ্ছেন একের পর এক, যখনই কস্টকো যাচ্ছে একটা করে এই গামলা তুলেই আনছি। অবশ্য তুহিনেরও কিন্তু সাপোর্ট আছে, ও চাইছে একটু ফুল গাছ লাগাতে। অনেক কিছুই বীজ থেকে শুরু করেছি, তবে এই একটা এখানে জুঁই গাছ রয়েছে, আর তার সঙ্গে ওই দুটো যে দেখতে পেলেন ওটা হচ্ছে অ্যাজালিয়া। এই কিছুদিন আগে যখন ড্যালাস গেছিলাম সেখানে গিয়ে অ্যাজালিয়াটা দেখেছিলাম, তো সেই ইন্সপিরেশন সেখান থেকেই কিন্তু পেয়ে এবার অ্যাজালিয়া নিয়ে এসেছি বাড়িতে। আর ইতিমধ্যে গার্ডেনিং তো শুরুই করে দিয়েছি। আগের বছরে যা ছিল তার সঙ্গে এই বছরে আরও দুখানা নতুন বেড লাগানো হয়েছে। আর যখনই আমি আর তুহিন সময় পাই এসে কিন্তু শুরু করে দিই বাগানে ঘোরাঘুরি। তবে এখানে কিন্তু গার্ডেনিং শুরু করার আগে অনেক ছোটোখাটো ব্যাপার আছে যেগুলো কিন্তু আমাদেরকে টেক কেয়ার করতে হয়, সেটাই কিন্তু আজকের ব্লগে আপনাদের শেয়ার করব। এখানে ইন্ডিয়ার মতন জানেন তো, যেখানে সেখানে কিন্তু ইচ্ছে করলেই কোদাল চালানো যায় না। এখানে ডিগিং করার আগে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কল বিফোর ইউ ডিগ। ইলেকট্রিক, গ্যাস, ইন্টারনেট সব লাইন কিন্তু এখানে মাটির নিচেই থাকে, তাই সব থেকে আগে ইউটিলিটি মার্কিং করাতে হয়। যেমন দেখছেন আমার বাগানে এসে ওরা এই যে হলুদ লাল মার্কগুলো দিয়ে গেছে, তার সঙ্গে কিছু ছোট ছোট ফ্ল্যাগও দিয়ে গেছে। এই রেড মার্কগুলো হচ্ছে যেখানে ইলেকট্রিক লাইন গেছে, ইয়েলো হচ্ছে গ্যাস, ব্লু হচ্ছে ওয়াটার, আর তার সঙ্গে অরেঞ্জ কিছু লাইন রয়েছে সেগুলো কিন্তু ইন্টারনেটের লাইন। এই মার্কগুলোর ওপরে কিন্তু খুব ডিপলি ডিগ করা যায় না। অনেক পুরনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু খরগোশের উপদ্রব ভীষণ রয়েছে। তো হ্যাঁ, অবশ্যই ব্যাকইয়ার্ডে দেখতেই পাচ্ছেন এই যে পুরো বেড়া ধরে ধরে আমরা কিছু চিকেন ফেন্স লাগিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ওই খরগোশ যাতে ভেতরে না আসতে পারে সেই কারণে। তবুও অনেক সময় কিন্তু তারা মাটির তলায় একদম সুড়ঙ্গ করে গর্ত খুঁড়ে চলেও আসে। তবে এই যে নেটটা দেখছেন এটা কিন্তু শুধুমাত্র ব্যাকইয়ার্ডের জন্য, ফ্রন্ট ইয়ার্ডে কিন্তু এরকম কোনো নেট লাগানো যাবে না। নিয়মগুলোর মধ্যে আরও নিয়ম হচ্ছে এই যে ব্যাকইয়ার্ড, এখানে কিন্তু যে কোনো গাছ আমরা ইচ্ছা মতন লাগাতে পারি, কিন্তু ফ্রন্ট ইয়ার্ডে আপনি কি লাগাবেন সেটাও কিন্তু সবসময় এখানে অ্যালাউড না। আমাদের এখানে যে হোয়া বা হোম ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তারাই কিন্তু রুলসে বলে দেয় যে কী ধরনের গাছ, কতটা হাইট, কেমন দেখতে হবে, সমস্ত একটা লিস্ট রয়েছে। সেই লিস্ট কিন্তু ফলো করে আমরা ফ্রন্ট ইয়ার্ডে গাছ লাগাই। আরও একজন জানতে চেয়েছিলেন যে কেন আমরা ইটের দেওয়ালের দিকে বড় বড় গাছ লাগাই না। তো তার কারণ হচ্ছে যে যেহেতু ইটের দেওয়াল মানে হচ্ছে একদম প্রান্ত, তাই সেখান দিয়ে কিন্তু গ্যাসের কানেকশন আবার অন্যান্য বাড়িতে গেছে, তো সেই কারণে ওখানে কিন্তু বড় কোনো গাছ লাগানো যাবে না। আমাকে সাজেস্ট করেছিলেন না যে বাইরের সামনের দিকে গোলাপ গাছগুলোকে একটু ঘিরে দিতে, তো কয়েকটা গোলাপ গাছ হয়তো দেখবেন আমি নেট দিয়ে ইতিমধ্যে ঘিরে দিয়েছি, কিন্তু এখানে জানেন তো ওই ফ্রন্ট ইয়ার্ডে কোনো রকম ফেন্সিংই অ্যালাউড নয়। তবুও হয়তো খানিকটা আইন অমান্য করে গাছগুলোকে বাঁচানোর জন্য কয়েকটা ছোট ছোট গাছ যেগুলোতে সবেমাত্র পাতা বেরোচ্ছে সেগুলোকে ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু যেগুলো অলরেডি ম্যাচিওর হয়ে গেছে সেইগুলোকে খুলে দেওয়া হয়েছে। আর খুলে দেওয়াতেই কিন্তু এই বিপত্তি। আসলে স্পেশালি আমাদের এই কমিউনিটিতে ফ্রন্ট ইয়ার্ডে কিন্তু ফেন্সিং অ্যালাউড না। আপনি যদি কোনো রকম প্রাইভেসি বা প্রোটেকশন চাই তার জন্য কিন্তু ব্যাকইয়ার্ডেই অপশন, সেই কারণে কিন্তু ব্যাকইয়ার্ডে বেশিরভাগ গাছ লাগাই আমরা। মানে এখানে গাছ বাঁচাতে গেলে রুল মানতে হবে, আর রুল মানতে গেলে কিন্তু আবার অনেক সময় গাছ বাঁচানো খুব টাফ হয়ে ওঠে। তাই গার্ডেনিং শুরু করার আগে আমাদের একটা ছোট্ট চেকলিস্ট বানাতে হয়। প্রথমত ইউটিলিটি মার্কিং ডান করাতে হবে, তারপরে এই হোয়া রুলসগুলো চেক করতে হবে, তারপরে ঠিকঠাক
প্লান্ট সিলেক্ট করতে হবে, কারণ টেক্সাসে আবার গরম ভীষণ পড়ে, আবার ওদিকে ফ্রিজিংয়ের সময় কিন্তু দুদিন বেশ ভালোই ঠান্ডাও পড়ে, বরফও পড়ে। আর তার সঙ্গে তো এই যে প্রোটেকশন প্ল্যান, মানে এই যাতে খরগোশ না ঢোকে, সাপ না ঢোকে, তার জন্য কিন্তু বেশ সুন্দর করে ফেন্সিংও দিয়ে নিতে হবে। আর তার সঙ্গে প্রপার টুলস, আর তার সঙ্গে জায়গা তো ডিসাইড করতেই হবে। আসলে গার্ডেনিং এখানে শুধু গাছ লাগানো নয়, এটা হচ্ছে একটা ব্যালেন্স, নেচার, রুলস আর তার সঙ্গে একটু পেশেন্সের মধ্যে। কিন্তু যখন একটা ছোট প্ল্যান্ট বেঁচে থাকে, গ্রো করে, তখন কিন্তু সমস্ত এফর্ট ওয়ার্থ ইট। না, শুধু গার্ডেনিং নিয়েই পড়ে থাকলে হবে না, এরপরে কিন্তু বাড়ির কাজেও পরপর হাত লাগাতে হবে। যেহেতু বাগানে বেশিরভাগ সময়টা কেটে যায়, আর এই স্প্রিংয়ের সময়টা তো বিশেষ করে, সে কারণে জানেন তো রান্না বান্নার দিকটা একদম সংক্ষিপ্ত করে ফেলেছি। তাই আজকে রান্না বলতে ভাবলাম যে করব একটু চিংড়ি মাছের মালাইকারিটাই করব। আর তার সঙ্গে দেখি বাচ্চাদের জন্য কিছু একটা যদি করতে হয় আলাদা করে ভাজাভুজি করে দেবো। প্লেন আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করছি। তবে বাড়িতে এখন আর নারকেলের দুধটা নেই, যদিও ফ্রিজে নারকেল খানিকটা রয়েছে, ডিপ ফ্রিজারে রেখেছিলাম, তো সেটা এখন বাটার ঝামেলা, তাই আজকে নারকেলটাও আমি দিচ্ছি না। তবে বাড়িতে খানিকটা যেহেতু ক্রিম রয়েছে, ভাবছি শেষ পাতে সেই ক্রিম দিয়ে আর তার সঙ্গে গরম মশলা আর যেরকম কাসুরি মেথি দিই সেটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। এইভাবেই করে দেখি, যদিও এটা পারফেক্ট কোনো রেসিপি নয়, তবে আমার বাড়ির লোকেদের কিন্তু এটাই ভীষণ ভালো লাগে। Why are you screaming? Why are you screaming? Huh? দেখতে দেখতে এই স্কুল ইয়ারটাও প্রায় কাটতে চললো। আর মাত্র হাতে গোনা 2 মাস, এপ্রিল আর মে, তারপরেই কিন্তু আবার সেই গরমের ছুটিটা পড়ে যাবে। এই যে প্রত্যেক দিনের এই কোলাহল, তারপরে কিন্তু 3টে মাসের জন্য বন্ধ থাকবে। সত্যি এবারের বছরটা যেন খুব তাড়াতাড়ি কাটলো মনে হচ্ছে। এই মনে হচ্ছে সেদিনকে দুজনের প্রথম ক্লাস শুরু হলো, আর ইতিমধ্যে যে এতগুলো সেমিস্টার পার করে নিল। 4টে সেমিস্টারের শেষটাই শুধুমাত্র আর বাকি রয়েছে ওদের। এই মার্চ আর এপ্রিল, এই 2 মাস হচ্ছে ওদের এখন পরীক্ষার সিজন চলবে। আসলে মেন পরীক্ষাটার আগে ওদের নানান ধরনের মক টেস্টগুলো হয়। তো এই মার্চ মাসের আর যে কটা দিন আছে সেই মক টেস্টগুলোই রয়েছে। আর তারপরে তো যেটা মেন পরীক্ষা, মানে টেক্সাসের স্পেসিফিক্যালি একটা স্টার টেস্ট হয়, স্টেট এলিজিবিলিটি টেস্ট একটা, তো সেটা কিন্তু ওই এপ্রিল নাগাদ। IDRP-তে আমরা আউটসাইড যাইনি, আমরা আজকে এক্সারসাইজ করেছি আমরা। সো জাম্পিং জ্যাক, স্কোয়াটস, ওরকম পাগুলো আমার কেমন সোর হয়ে গেছিলো, বিকজ আমাদের যে রিডিং স্টার টেস্ট আসবে না, ইসিআর লিখতে হবে, ওখানে সব প্র্যাকটিস করছি, লেখা খুব হার্ড ইসিআরটা দিস ইয়ার। আর সব চেয়ারগুলো মুভ করতে হয়েছে, বিকজ ডে আফটার টুমরো স্টার টেস্ট, তো দ্যাটস আমাদেরকে সেপারেট সিটে বসতে হবে। সো টুমরো আমরা আমাদের টেস্টিং রুমে যাব, তখন আমরা নতুন সিট পাবো আর সব কিছু। স্কুলের পরে আবার এক্সট্রা কিছু ক্লাস, এই নিয়ে চলে যাচ্ছে বাচ্চাদের জীবন। রণ এলো এক্ষুনি তাইকন্ড থেকে, আর ওদিকে সন্ধেবেলা রিনির আবার রয়েছে ম্যাথ ক্লাস। অবশ্য এই 2 মাসের জন্যই। আসলে আমরা গরমকালটা ওদের জন্য একদম ফাঁকা রাখি, তখন আছে না কোনো স্কুলের প্রবলেম আর না আছে কোনো ক্লাসের। একদম 2.5টা মাস নির্দ্বিধায় নির্ভেজাল ছুটির মুডে কাটানো পুরো। রণকে দেখছেন, এখন থেকে সে কিন্তু ছুটির মুডে চলে গেছে। আসলে ওর তো আর স্টার টেস্ট নেই, স্টার টেস্টটা শুরু হয় ক্লাস 3 থেকে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের সবার সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এবার ধরো, তোর কানটি ধরো। হ্যাঁ, যা আগে দিয়ে আগে দিয়ে